প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারে মবের শাসনের উত্থান সম্পর্কে কিছু কথা বলবো। 18ই ফেব্রুয়ারি 2026 বুধবার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ঘোষণা করেন যে বাংলাদেশে আর মবের শাসন সহ্য করা হবে না, মব কালচার চলবে না। এর আগে ডিসেম্বর মাসে দুটি প্রধান সংবাদপত্রে হামলার পরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করে বলেছিলেন, আমরা গণতন্ত্র চেয়েছিলাম কিন্তু পেয়েছি মবক্রেসির শাসন। উই ওয়ান্টেড ডেমোক্রেসি বাট উই গট মবক্রেসি। একইভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে সতর্ক করে দিয়েছিলেন যে যে কোনো মূল্যে শান্তি ও আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং তার প্রশাসন নৈরাজ্য সহ্য করবে না। আশ্চর্যজনকভাবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে মবক্রেসি প্রায় রাতারাতি অদৃশ্য হয়ে গেছে। তো কিভাবে মবের শাসনের উত্থান ঘটে এবং বাংলাদেশ মবের মূল লোকে পরিণত হয়েছিল? শেখ হাসিনার সরকারের পতনের 3 দিন পরে 8 আগস্ট 2024 তারিখে যখন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন, তখন অনেকেই আশা করেছিলেন যে তিনি দেশকে স্থিতিশীলতার দিকে পরিচালিত করবেন। দেশে এবং বিদেশে প্রশংসিত ইউনূস এবং তার উপদেষ্টারা সংবিধানের অধীনে ভয় বা পক্ষপাতিত্ব ছাড়াই কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের সমর্থিত তাদের নিয়োগ শাসন পরিবর্তনের ফলে সৃষ্ট সাংবিধানিক শূন্যতা পূরণ করতে দেখা গেছে। তবে খুব কম লোকই কল্পনা করেছিল যে সরকার শীঘ্রই মবের শাসনকে সমর্থন করার জন্য অভিযুক্ত হবেন। মব নিয়ন্ত্রিত শাসনের ঘটনাগুলি খুব দ্রুতই ঘটেছিল। বিচার বিভাগের উপর হামলা 10 আগস্ট 2024 নতুন প্রশাসনের মাত্র 2 দিন পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের 5 জন বিচারপতিকে পদত্যাগে বাধ্য করা হয়। সেদিন সকালে প্রধান বিচারপতি একটি ভার্চুয়াল মিটিংয়ে আদালতের সময়সূচি নির্ধারণ করেছিলেন, কিন্তু গুজব ছড়িয়ে পড়ে যে তিনি বিচারিক অভ্যুত্থান পরিকল্পনা করছেন। সরকারি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে প্রকাশ্যে তার পদত্যাগের আহ্বান জানান এবং বিক্ষোভকারীরা দ্রুত সুপ্রিম কোর্টে জড়ো হন। সভা স্থগিত করা হলেও বিক্ষোভ শুরু হয়ে গিয়েছিল। সরকার বিক্ষোভকারীদের আদালত ঘেরাও করা থেকে বিরত রাখেনি। সেদিনই পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন যে প্রধান বিচারপতির উচিত গণ আন্দোলনের পদত্যাগের দাবিকে বুঝতে চেষ্টা করা। বিকেল নাগাদ পদত্যাগ নিশ্চিত করা হয়। একই দিনে আরো 5 জন বিচারপতি পদত্যাগ করেন। এই ঘটনাটি সমগ্র বিচার বিভাগ জুড়ে একটি সংকেত পাঠিয়ে দিয়েছে। বিচারক এবং ম্যাজিস্ট্রেটরা অসহায় বোধ করেছেন বলে জানা গেছে এবং মবের তাণ্ডব শীঘ্রই নিম্ন আদালতেও ছড়িয়ে পড়ে, যেখানে আওয়ামী লীগপন্থী সন্দেহভাজন এবং আইনজীবীদের প্রায়শই আক্রমণ করা হতো। এভাবে মবের সহিংসতা সারা দেশে ছড়িয়ে পড়ে। পরবর্তী মাসগুলিতে মবের সহিংসতাও অব্যাহত ছিল, কখনো কখনো স্বঘোষিত তৌহিদি জনতার নামে। 5 ফেব্রুয়ারি ভারতে নির্বাসিত শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিরোধ করার আহ্বান জানিয়ে ভাষণ দেন এবং তার প্রতিক্রিয়ায় শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ধানমন্ডি 32-এ আগুন ধরিয়ে দেয় একদল জনতা। কয়েকদিন ধরে জনতা ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে দেয় এবং পুলিশ পাশে ঠায় দাঁড়িয়ে থাকে। অনলাইনে ভবনটি ধ্বংস করার আহ্বান জানিয়ে একটি প্রচারণার পর এই হামলা চালানো হয়। সারা দেশে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরও লক্ষ্যবস্তু করা হয়। ইউনূস ভাঙচুরকে দুঃখজনক বলে বর্ণনা করেছেন, তবে হাসিনার বক্তৃতার প্রতি জনগণের ক্ষোভের সাথে এর যোগসূত্র স্থাপন করেছেন। তার কার্যালয় জানিয়েছে যে তার মন্তব্য জুলাইয়ের বিদ্রোহের ক্ষত পুনরায় খুলে দিয়েছে এবং প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সমালোচকদের কাছে এই মুহূর্তটি ইউনূস সরকারের মব শাসন ক্ষমতার স্বাভাবিকীকরণের কে চিহ্নিত করে, যাকে বলা হয় নরমালাইজেশন অফ মব রুল। রাজনৈতিক ও গণমাধ্যমের উপর মবের নিয়ন্ত্রণ, মবের মাধ্যমে করা বিক্ষোভের চাপে এবং সরকার
পরে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে ফেব্রুয়ারির নির্বাচন থেকে দলটিকে নিষিদ্ধ করে। 18 ডিসেম্বর ভারতপন্থী এবং হাসিনাপন্থী বলে অভিযোগ করে জনতা দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর অফিস ভাঙচুর করে এবং পুড়িয়ে দেয়। ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা বাহিনী কোনো হস্তক্ষেপ না করার অভিযোগে ঘণ্টার পর ঘণ্টা ছাদে আটকে থাকার পরে 28 জন সাংবাদিককে উদ্ধার করা হয়। দেশ জুড়ে বারবার ঘটে যাওয়া এই ধরনের ঘটনা ভয়ের পরিবেশ তৈরি করে, জনসাধারণের সমালোচনা হ্রাস পায় এবং সরকার ক্ষমতা আরও শক্তিশালী ও সংহত করার দিকে এগিয়ে যায়। মবের শাসন ব্যবস্থা বা মবক্রেসি কি? মবক্রেসি এমন একটি ব্যবস্থা যেখানে উন্মত্ত জনতা কার্যকরভাবে কোনো একটা দেশের রাজনৈতিক ফলাফল নির্ধারণ করে এবং প্রায়শই সেটা আইনি কাঠামোর বাইরে থেকেই করে। অভিধানগুলিতে মবের শাসনকে একটি বৃহৎ, প্রায়শই ক্ষুব্ধ গোষ্ঠীর শাসন হিসেবে সংজ্ঞায়িত করে, যা আইন বা প্রাতিষ্ঠানিক কর্তৃত্বকে শ্রদ্ধা না দেখিয়েই কাজ করে। সমালোচকরা যুক্তি দিয়েছেন যে বাংলাদেশে অনেক বিক্ষোভ এই রূপ ধারণ করেছিল, যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং জোর দিয়ে বলেছিল যে তারা কেবল চাপ প্রদানকারী গোষ্ঠী বা প্রেসার গ্রুপ ছিল। সরকারের কি ভুল হয়েছিল? প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ ও ভারসাম্য ভেঙে যাওয়ার মধ্যে ইউনূস সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। সংসদ ভেঙে দেওয়া হয়েছিল এবং সমালোচকরা বলছেন যে শীর্ষস্থানীয় আইন কর্মকর্তাদের জোরপূর্বক পদত্যাগের ফলে বিচার বিভাগ ভীত ছিল। পূর্ববর্তী শাসন ব্যবস্থার প্রতি অনুগত হিসেবে চিহ্নিত হওয়ার ভয়ে মিডিয়া, ব্যবসা এবং আমলাতন্ত্রে এক ধরনের ভীতি কাজ করে এবং এই পরিবেশে মব অনানুষ্ঠানিকভাবে সব রকমের প্রভাব অর্জন করে যখন আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলি দুর্বল হয়ে পড়ে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী এবং আইনসভা উভয়েরই কর্তৃত্ব অর্জন করে। মূলত রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে দেশ শাসন করা হয়। 18 মাসে প্রায় 130টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, যা 2007 এবং 8 সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়ের চেয়েও অনেক বেশি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মতো বিতর্কিত পদক্ষেপগুলি নির্বাহী কর্তৃত্বের আইনি সীমা সম্পর্কে আরও প্রশ্ন উত্থাপন করে। ইতিহাস থেকে শিক্ষা। ফরাসি রাজনৈতিক দার্শনিক মন্টেস্ক্যু দ্য স্পিরিট অফ লজ বইতে সতর্ক করে দিয়েছিলেন যে আইনসভা, নির্বাহী এবং বিচারিক ক্ষমতা একই হাতে কেন্দ্রীভূত হলে স্বাধীনতা অদৃশ্য হয়ে যায়। সমালোচকরা বলছেন যে বাংলাদেশ মবক্রেসির দিকে ঝুঁকে পড়েছে কারণ মবের চাপ বৃদ্ধির সাথে সাথে প্রাতিষ্ঠানিক ভারসাম্য ভেঙে পড়েছিল। তবে ইউনূসের পদত্যাগ উল্লেখযোগ্যভাবে নীরব ছিল। 18 মাস আগে যখন তিনি প্রথমবার দেশ পরিচালনা করতে বিদেশ থেকে আসেন, তখন তিনি যে অভ্যর্থনা পেয়েছিলেন, পদত্যাগের সময় তার সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যায়। থ্যাংক ইউ।